স্বাগত জানাচ্ছি খতরগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। G2G প্লাস পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। মঙ্গলবার ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। G2G প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানির বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে থাকবে, তবে এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে বেসরকারি খাতও। আজ আমরা আলোচনা করব মালয়েশিয়া জনশক্তি রপ্তানি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে কেমন আছেন আপনি? ধন্যবাদ। জি, ভালো আছি। G2G প্লাস, এর আগে দেখেছি আমরা B2B, G2G, এবার হচ্ছে G2G প্লাস। কি বিষয়টা, কি পার্থক্য কি? যেটা পার্থক্য সেটা হচ্ছে যে একবার যেটা হয়েছিল G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এন্ড দেন আবার আলোচনায় এসেছিল B2B, বিজনেস টু বিজনেস। সো এই দুইটাকে সম্মিলিতভাবে অথবা থার্ড লেভেলে যেটা চিন্তা করা হচ্ছে গভর্নমেন্টের পর্যায়ে সেটা হচ্ছে G2G প্লাস, যে দুটাকে আসলে কিভাবে একত্রিত করা যায় অথবা যায় না, আমি এখনো জানি না করা যাবে কিনা, অথবা গভর্নমেন্ট, দুই পক্ষের গভর্নমেন্ট ওনারা চিন্তা করছেন যে কিভাবে এটাকে সম্মিলন ঘটিয়ে কিছু করা যায় কিনা, যাতে করে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে আবার আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা নুরুল ইসলাম কিন্তু বলেছেন সাংবাদিকদের যেটা মালয়েশিয়ার সরকার চায় না এখানে সরকার বেসরকারি খাতের যারা রিক্রুটার আছেন তারা এখানে জড়িত হোক। আবার তারা এটাও বলছেন যে সরকারিভাবে আসলে এত লোক পাঠানো যাচ্ছে না, এবং যে ব্যর্থতার কারণেই G2G প্লাস বিষয় এসছে। তো তাহলে এই যারা বেসরকারি খাতের উদ্যোক্তা বা যারা বাইরের সদস্য, তারা এখানে কিভাবে আসলে সম্পৃক্ত করা যাবে আসলে? বিষয়টা আসলে বিভিন্ন প্রেক্ষাপট আছে কিন্তু এই জায়গাটাতে আসার পিছনে আমরা যদি দেখি যে G2G যেটা চলছিল গভর্নমেন্টের সাথে, সেটা আসলে খুব ভালো একটা ফলাফল দিতে পারে নাই, এবং এইখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট না, মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা সদিচ্ছা এখানে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা আমরা পারিনি। এবং আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে যদি আমরা এখানে ইনভলভ করতে চাই, তাহলে আমাদের সরকার বা মন্ত্রণালয়ের একটা বড় স্ট্যান্ড রয়েছে আমি যেটা মনে করি, এবং সেটা হচ্ছে যে মাইগ্রেশন কস্টটাকে কমাতে হবে। যেটা G2Gর মাধ্যমে ছিল মাত্র 30,000 টাকা দিয়ে আমাদের দেশের কর্মীরা বিদেশে যেতে পারতো, কিন্তু সরকার যেটা বলছিলেন যে বাংলাদেশের যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদেরকেও আসলে এই অভিবাসন কস্টটা কমাতে হবে, এবং আসলে এই জায়গাটাতে একমত হচ্ছিল না দুইটা পক্ষ, এবং এই থেকেই যেটা আছে যে এটাকে আসলে B2B অ্যান্ড দেন G2G প্লাসে নিয়ে আসার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মালয়েশিয়ান যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদেরও কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স আছে তাদের গভর্নমেন্টের উপরে। তারাও চাচ্ছে যে আসলে বেসরকারিভাবেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলুক। এবং আপনারা হয়তো জানেন যে গত মাসে যখন B2B নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছিল, বিশেষ করে মালয়েশিয়া আবার বেসরকারি খাত থেকে শুরু হচ্ছে প্লাস মালয়েশিয়ান কিছু নিউজ পেপার তারা কিন্তু কিছু রিপোর্ট করেছিল যে সেই B2B সিস্টেমের সাথে মালয়েশিয়ান রিক্রুটমেন্ট যে এজেন্সি তাদের একটা বড় এঙ্গেজমেন্ট আছে, এবং সেখানকার সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার কোনো রিলেটিভ রিক্রুটমেন্ট এজেন্সির সাথে সম্পৃক্ত, এবং সেই দিক থেকে একটা প্রেশার ছিল যে এটাকে আসলে বেসরকারিভাবে করার জন্য, কারণ এটা আসলে হিউজ একটা বিজনেস। আপনি যদি তাকান যে আমাদের দেশের শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে 3 লক্ষ টাকা দিয়ে, 2.5 লক্ষ টাকা দিয়ে, সুতরাং সেই জায়গাটাতে যদি এখানে 30,000 টাকায় নেমে আসে, তাহলে বড় একটা অঙ্ক কিন্তু যারা প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্সি অথবা তাদের সাথে বিভিন্নভাবে যারা সাব এজেন্ট যুক্ত আছে, তারা কিন্তু এখানে আসলে খুব একটা অংশগ্রহণ করতে পারছে না। সুতরাং সেই জায়গা থেকে এটাকে ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশ সরকারকে, বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই কারণেই যে তারা এখন পর্যন্ত নেগোসিয়েশন করে যাচ্ছেন যাতে শ্রমিকদের রাইটসটাকে নিশ্চিত করা যায়, মাইগ্রেশন কস্টটাকে কমানো যায়। যখন এটা বিজনেস টু বিজনেস ছিল, তারপরে যেটা করা হলো G2G ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণেই চিন্তা করা হচ্ছে যে এখানে কীভাবে বেসরকারি উদ্যোক্তা বা বাইরা যারা সদস্য তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায়। এখন এ পর্যায়ে যখন এটা আগেরটা ব্যর্থ হয়েছে, আমি বলছি G2G যখন ব্যর্থ হয়েছে, তখন G2G প্লাস কতটা সফলতা আসবে, বা এটা পুরো মডেলটা এখনও তৈরি হয়নি বোধহয়। কিন্তু আপনারা যেহেতু মাইগ্রেশনে কাজ করছেন, একটা বড় স্টেক হোল্ডার, আপনাদের থেকে কখনো আলোচনা হয়েছে কিনা এই নতুন বিষয়টা আসার আগে? আসা হয়নি।
না আসলে এরকম কোনো আলোচনা আমরা যারা সিভিল সোসাইটি বা মাইগ্রেন্ট অর্গানাইজেশন আছি তাদের সাথে কখনো আলোচনা করা হয়নি এবং আসলে আমরা সবসময় এটা প্রত্যাশা করি, আমরা চাই যে সরকারের পক্ষ থেকে অথবা রিক্রুটমেন্ট এজেন্সির পক্ষ থেকে এই জিনিসগুলো আমরা কিভাবে একত্রে আলোচনা করতে পারি, কারণ এইখানে আমরা যেটা মনে করি তিনটা পক্ষই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গভর্নমেন্ট, যিনি হোল রেসপন্সিবিলিটি এই জায়গাটাতে আছে, একইভাবে রিক্রুটমেন্ট এজেন্সি এখানে সম্পৃক্ত হতে পারে এবং আমি মনে করি যে এটা হওয়াটা উচিত। এই কারণে যে উচিত যে তাহলে হয়তো আমরা যে ডিমান্ডটা আছে মালয়েশিয়াতে সেই ডিমান্ডটাকে পূরণ করা যাবে এবং একই সাথে তারা যদি এঙ্গেজ থাকে তাহলে যে এই প্রসেসিং প্রক্রিয়াটা সেটাকে স্পিড আপ করা যায়। দুইটা মন্ত্রণালয় যদি সম্পৃক্ত থাকে মালয়েশিয়া এবং বাংলাদেশ তাহলে অনেক ব্যুরোক্র্যাটিক প্রসেস আছে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আরেকজন বেসরকারি কোনো এজেন্সি এখানে সম্পৃক্ত হয় তাহলে এটা হয়তো স্পিড আপ হবে এবং সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে রিক্রুটিং এজেন্সিগুলোকে এঙ্গেজ করা উচিত এবং এই ক্ষেত্রে যেটা গভর্নমেন্টের যেটা করা উচিত যে রেগুলেশনটা কিভাবে হবে, রিক্রুটমেন্ট এজেন্সি যেন কোনো রাইটস ভায়োলেট করতে না পারে, রিক্রুটমেন্ট এজেন্সি যেন এই প্রক্রিয়াটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে সঠিক করতে পারে, সেই জন্য গভর্নমেন্টের আসলে এখানে একটা ওয়াচডগ বা একটা আমি যেটা বলবো যে একটা রেগুলেশন সেট করা উচিত যাতে করে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। বলা হয় যে যখন সরকার যখন এর দায়িত্ব নিয়ে ফেললো এবং এই দায়িত্ব নেওয়ার মূল কারণে ছিল যে বেসরকারি খাতের ব্যর্থতার কথা, তখন মাইগ্রেশন কস্ট ছিল আকাশচুম্বী এবং তারপরেও মানুষ যাচ্ছিল এবং মানুষ প্রতারিত হচ্ছিল বিভিন্নভাবে। তখন সরকার আসলে বাধ্য হয়, তখন আসলে সরকার আসলে সেই জায়গাটায় নিজের হাতে ব্যবসাটা না নিয়ে উচিত কি সরকার ছিল না যে এখানে রেগুলেশন ঠিক করা, সরকারের দায়িত্ব হচ্ছে ওয়াচডগের ভূমিকা পালন করা, সেই জায়গাটা আসলে সরকার ভুল করেছে কিনা বা স্ট্র্যাটেজিটা আসলে ঠিকমতো হয়েছে কিনা সেটা আপনার কি মনে হয়? আমি যেটা বলবো যে আসলে সরকার ভুল করেছে এটা আমি বলতে পারি না বা আমি বলবো না। কেন? কারণ আমরা যেটা দেখেছি খুব ক্লোজ রিলেশনের কারণে যে গভর্নমেন্ট কিন্তু গত কয়েক বছর খুব চেষ্টা করেছে নেগোসিয়েশন করার বাইরের সাথে, বিশেষ করে যে এই মাইগ্রেশন কস্টটাকে আসলে কিভাবে তারা কমাতে পারে, কিন্তু আসলে এই জায়গাটাতে আসলে অনর একটা অবস্থান ছিল, গভর্নমেন্ট চাচ্ছিল কমানোর জন্য, কিন্তু সেই জায়গায় যে পজিটিভ যে রেসপন্সটা সেটা আসে নাই, যেটা আমরা জানি যদিও এটা অফিসিয়াল। বিভিন্ন সময় বাইরের যারা সদস্যদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে 30,000 বা 40,000 টাকায় বেসরকারি উদ্যোগে লোক পাঠানো সম্ভব নয়, কারণ এটার যে রিয়েল কস্ট সেটা আসলে অনেক বেশি। যেহেতু সরকার নিজে পাঠাচ্ছে, সরকার বেশ কিছু কস্ট সরকার নিজে বহন করতে পারে, যেটা একজন বেসরকারি উদ্যোক্তা পারে না। সেই রিয়েল কস্ট আসলে কি হওয়া উচিত সেরকম কোনো প্রস্তাব দায়িত্ব তো সরকারের। সরকার কিন্তু প্রস্তাব করেছিল যে 60,000 হতে পারে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা যেটা জানি যে এর আগের যে রেটটা মালয়েশিয়ার জন্য সেটা কিন্তু 84,000 84,000 টাকা নির্ধারণ করা মালয়েশিয়ার জন্য। আমরা যদি রিক্রুটমেন্ট এজেন্সির যে রুলসটা আছে 2002 সনের, সেই রুলসের অধীনে বিভিন্ন সময় যে সরকারিভাবে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো কিন্তু আছে এবং সেই জায়গাটাতে 84,000 টাকা লেখা ছিল, কিন্তু আমরা যেটা দেখছি যে 84,000 টাকা লেখা আছে এবং অফিসিয়ালি বলা হচ্ছে 84,000 টাকা, কিন্তু আসলে এটা আকাশচুম্বী। কিন্তু এইখানে যেটা সরকারের মন্ত্রণালয়ের একটা অবস্থান ছিল যে এটা যদি বাড়ানো হয়, কারণ আমি যতটুকু জানি রিক্রুটমেন্ট এজেন্সির পক্ষ থেকে এটাকে আরেকটু বেশি করার অফিসিয়াল, যেমন 1,50,000 বা 1,60,000 এরকম কিছু করার তাদের প্রস্তাব ছিল, কিন্তু যেটা আমাদের পক্ষ থেকে এটা একটা স্ট্রং দাবি ছিল যে আমরা 84,000 টাকা অফিসিয়াল রেট হওয়ার পরেও আমরা 3 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু যদি এটা 1,60,000 টাকা হয় দেন এটার অ্যামাউন্টটা কোথায় যেয়ে পৌঁছবে সেটার গ্যারান্টি কে দিবে যে না এটা 1,60,000 1 টাকা বেশি লাগছে না। এবং কম্পারেটিভলি আপনি যদি অন্য কোনো দেশের প্রেক্ষাপট বিবেচনা করেন, নেপাল থেকে যাচ্ছে অনলি 80,000 টাকায় যাচ্ছে, 80,000 রুপি ওদের, যেটা আমাদের দেশে আরো কম হবে। সুতরাং অন্যান্য দেশ যদি পারে আরো কমে, তাহলে আমাদের দেশ থেকে আসলে কেন সম্ভব না, এবং কেন আসলে অন্যান্য কষ্টের কথা যেটা বলা হচ্ছে সেই কষ্টগুলো আসলে কি সেগুলো কিন্তু আসলে প্রকাশ্যে আনা উচিত যে কেন আমার এই মাইগ্রেশন কস্টটা বেশি হচ্ছে। সুতরাং সেই বিষয়গুলো বিবেচনা করা উচিত। আমি যেটা বলবো যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাজ করার জন্য মালয়েশিয়াতে যেটা অপশন যে লেভি দিতে হয় বাৎসরিকভাবে, তাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রায় 1800 রিঙ্গিতের মতো দিতে হয়, এবং এই যে এটা যেটা এতদিন হয়ে আসছিল যে শ্রমিকের বেতন থেকে কিন্তু সেগুলোকে অ্যাডজাস্ট করা হতো, কিন্তু আমাদের দেশের রিক্রুটমেন্ট এজেন্সি অথবা কিছু মানুষ যেটা করত সেটা হচ্ছে যে এই লেভির টাকাটা তারা অ্যাডভান্স নিয়ে নিত শ্রমিকের কাছ থেকে এবং এগুলো কোম্পানিকে তারা দিত।
কোম্পানি, ওই দেশের যে কোম্পানিগুলো আছে তাদের এই লেভিটা তখন এই রিক্রুটমেন্টের প্রসেসের মধ্য দিয়ে যে টাকাগুলো নেওয়া হতো সেটা দিয়ে লেভি পে করা হতো, এবং অন্যদিকে শ্রমিকের বেতন থেকে নেওয়া হতো। সুতরাং একজন শ্রমিক কিন্তু দুইভাবে দিচ্ছে, কিন্তু আমি কেন এমপ্লয়ারকে সেই লেভিটা দেব? মানে এইখানে একটা অবস্থান আছে যে আমি মাইগ্রেশন কস্ট কমানোর জন্য আমি কতটুকু নেগোসিয়েশন করব সেই মালয়েশিয়ান নেগোসিয়েশনটা গভর্নমেন্টের আসলে আরো করা দরকার বলে আপনার মনে হয়? জনাব ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বহুভাষণ কর্মী উন্নয়ন প্রোগ্রাম বা ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বহুভাষণ কর্মী উন্নয়ন প্রোগ্রাম বা ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে মালয়েশিয়া যাবার জন্য যে নতুন পদ্ধতি হয়েছে মালয়েশিয়া কর্মী পাঠাবার জন্য, G2+ নিয়ে কথা বলছিলাম। G2+ নিয়ে যখন আমি কথা বলছি, আমি একটু অতীতে ফিরে যেতে চাই। আমি একটু জানতে চাচ্ছি যে G2G যেটা করা হলো সেটা আসলে ব্যর্থ হলো কেন? এটা ব্যর্থতার পেছনে বেশ কিছু ফ্যাক্টর আসলে কাজ করেছে। একটা হচ্ছে যে সেক্টরে আসলে শ্রমিক নেওয়ার কথা ছিল সেই সেক্টরগুলা ঠিকমতো কাজ করে নাই। হ্যাঁ, বিশেষ করে প্লান্টেশন সেক্টর এবং অন্যান্য যে বিষয়, প্রায় 12টা সেক্টর মনে হয় চুক্তিতে ছিল, এবং সেখানে মাত্র প্লান্টেশনে কিছু মানুষ নেওয়া হয়েছে। এবং এর পেছনে যে কারণগুলা, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখব যে বিশেষ করে মালয়েশিয়ার ক্ষেত্রে তাদের যে প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্সিগুলো, তাদের একটা বড় প্রেশার ছিল তাদের গভর্নমেন্টের উপরে যে এটাতে যেন প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এঙ্গেজ হয়, এবং সেক্ষেত্রে আমাদের যে রিক্রুটমেন্ট এজেন্সি তাদের এক ধরনের প্রেশার এখানেও ছিল, এখানেও ছিল। হ্যাঁ, তাদের এখানেও ছিল, এবং সেই কারণে যেটা আমরা জানি যে এটা একটা বড় প্রবলেম হিসেবে সেখানে কাজ করেছে, এবং এই ক্ষেত্রে মালয়েশিয়ান গভর্নমেন্ট সঠিকভাবে যেটা করার কথা সেটা করতে পারেনি। কিন্তু আপনি যদি অন্য আরেকটা দিক দেখেন যে এই G2Gর মাধ্যমে শ্রমিক নেওয়া মালয়েশিয়াতে বন্ধ ছিল, কিন্তু গত 2 বছরে প্রায় 1 লক্ষের অধিক মানুষ আইদার স্টুডেন্ট ভিসা অথবা প্রফেশনাল ভিসা, এই দুইটা ভিসাতে কিন্তু নিয়েছে। এবং প্রফেশনাল ভিসাটা কিন্তু মালয়েশিয়া গত 2 বছরে যেটা নিয়েছে সেটা খুব অফিসিয়ালি নিয়েছে। এবং এই প্রফেশনাল ভিসাতে যারা গিয়েছে তারা কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে গিয়েছে। সুতরাং সেই জায়গাটা থেকেই যদি আমি বিষয়টাকে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে যেখানে G2G পদ্ধতিতে লোক যাওয়ার কথা ছিল সেখানে যেটা স্লো ডাউন, সেখানে যেতে পারেনি, ঠিক অন্যদিকে কিন্তু প্রফেশনাল ভিসাটা কন্টিনিউ ছিল, এবং এটার মাধ্যমে প্রচুর মানুষ সেখানে গিয়েছে। সুতরাং এই বিভিন্ন প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে বিশেষ করে প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর বিরোধিতা একটা বড় চ্যালেঞ্জ আমি হিসেবে সেটাই বলছিলাম যে আসলে অতীতে আমি যেতে চাচ্ছিলাম এই জন্যই যে বলছিলাম যে কেন ব্যর্থ হলো। সামনে যখন আমরা যখন যাব তখন সেই চিন্তাটাই করতে হবে যে এই শিক্ষাটা আসলে নিতে হবে, যাতে সামনে যখন আমরা G2G+ যখন করছি তখন এই ব্যর্থতা না হয়। কিন্তু ওখানে আরও কিছু বড় কারণের কথা বলা হয়, যেটা অনেক প্রাইভেট রিক্রুটাররা বলেছেন, যেখানে তাদের আসলে কিছু করা ছিল না। যেমন ডেটাবেজে যে তথ্য কথা বলা হচ্ছে, যে ডেটাবেজ আমরা বলেছিলাম যে ইনোভেশন, নতুন কিছু হচ্ছে, কিন্তু ডেটাবেজের তথ্যের সাথে এখন দেখা গেল যে শ্রমিক যখন যাচ্ছেন তখন তার পাসপোর্টের তথ্য মিল নাই, অর্থাৎ পাসপোর্ট হয়েছে তার পরে। এছাড়াও প্রত্যেক দেশে গভর্নমেন্টের যে ক্ষমতা, আমাদের সরকারের যেমন সক্ষমতা আছে, লিমিটেশন আছে, সেই দেশের সরকারেরও সেই সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। এটা একটা বড় কারণ বলা হয়। ডাটাবেসের কথা যখন বলা হয় যে এবং এই ডাটাবেসটা আপডেট করাও যায় না। যে ডাটাবেসটা করা হয়েছিল মালয়েশিয়া যাওয়ার জন্য আজ থেকে 3 বছর আগে, তখন যে তথ্য একটা মানুষ ছিল সেই তথ্য আসলে আর পরে এডিট করা যায়নি বা আপডেট করা যায়নি। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ভবিষ্যতে কী করা উচিত, যে পার্মানেন্ট ডাটা ব্যবস্থা করা যায় না যেখানে সময় মতো তথ্য পরিবর্তন করা যেতে পারে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু সেটা নিয়ে বলে আসছি, দীর্ঘ সময় ধরেই বলে আসছি, ওভার দ্য ইয়ার্স বলে আসছি যে আসলে ডাটাবেসটা এমন হওয়া উচিত যেটা আরও আধুনিকরণ করা উচিত। এবং যেটা আপনি ঠিকই বলেছেন যে 3 বছর আগে যে ডাটাবেসে যেভাবে নাম নেওয়া হয়েছে এখন কিন্তু নাই। এবং ডাটাবেসটা যখন করা হচ্ছিল তখন এরকম না যে যার পাসপোর্ট আছে সেই শুধু ডাটাবেসে নাম দিতে পারবে, বিষয়টা কিন্তু সেটা ছিল না। বিষয়টা ছিল যারা যেতে ইচ্ছুক, এবং অনেকেই আছে যে তারা তখন পাসপোর্ট করেনি, তারা মাত্র যেহেতু একটা সুযোগ এসছে সেজন্য তারা তাদের ডাটাবেসের নাম নিয়েছে। সুতরাং এই ডাটাবেসটাকে আরও আধুনিকরণ করতে হবে, এবং আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে ডাটাবেসটাকে ওপেন করতে হবে, যাতে
অন্যান্য যারা যদি সরকার মনে করে যে না এটাকে একেবারে ওপেন করব না, কিন্তু রেস্ট্রিকশন দিয়ে হলেও এটাকে ওপেন করা উচিত, এবং সেই ক্ষেত্রে মানে এক্সেস দেওয়া উচিত, কিছু কিছু জায়গায় তাদেরকে এক্সেস দেওয়া উচিত, কিন্তু এটার কন্ট্রোলিংটা যেন আসলে গভর্নমেন্টের হাতে থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা মনে করি সেই ডাটাবেসটা আসলে সম্পূর্ণ না। ইভেন এটা অ্যাডহক বেসিস আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা চাচ্ছি যে এটা অ্যাডহক কোনো ডাটাবেস হবে না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস হবে, যে যে যেতে চাইবে বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিবে সে যেন জেনে বুঝে সেই ডাটাবেসে তার নামটাকে নিতে পারে এবং সেটাকে মনিটরিং করা গভর্নমেন্ট। আমাদের দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, উনি জানতে চাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের কি করতে হবে। আর একজন দর্শক সুমন, উনি বলছেন আসলে ভিসা আমরা কিভাবে পেতে পারি। তো এখন যখন আমরা আলোচনা করছি যে নতুন পদ্ধতিতে মালয়েশিয়ার কর্মী নেওয়া হবে, তখন এই বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়া দরকার। যারা সাধারণ সম্ভাব্য কর্মী তারা জানতে চায় যে তারা আসলে কীভাবে যাবেন, কার কাছে যোগাযোগ করবেন। তো সেইখানেও এই বিষয়গুলো সরকারের দিক থেকে যথেষ্ট পরিষ্কার করা হয় কিনা আসলে, মানে এটা এখন পর্যন্ত কিন্তু কোনো ডিসিশনে আসেনি, হ্যাঁ, এবং এই কারণে পরিষ্কার করা হচ্ছে না, এখন পর্যন্ত আলোচনা চলছে। তো আমি যারা প্রশ্ন করেছেন অথবা যারা বাংলাদেশের নাগরিক বিদেশে যেতে চান, মালয়েশিয়াতে যেতে চান, তাদের সবাইকে আমি বলবো যে এটা অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, যতক্ষণ পর্যন্ত না কোনো কিছু সেটেল হয়। যখন সেটেল হবে তখন এগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে আসলে কোন পদ্ধতিতে যাবে। কিন্তু এর মধ্যে আমি সকল বাংলাদেশি অভিবাসীদেরকে আমি আহ্বান জানাবো যে এই সময়ের মধ্যে তারা যেন তাদের প্রস্তুতিটা নিয়ে থাকে, তারা যেন বিভিন্ন ট্রেডে অন্তত প্রশিক্ষণটা নেয়, কারণ আসলে প্রশিক্ষিত কর্মী পাঠানো আমাদের জন্য খুবই জরুরি। শুধুমাত্র আমরা কনস্ট্রাকশনে যে কাজ করি লেবার হিসেবে, সেটা খুব একটা স্বস্তিদায়ক না আমাদের কারোর জন্য। কিন্তু আমরা যদি নিজেদেরকে একটু স্কিল করতে পারি, একটু কি বলবো আমরা মানে একটু প্রশিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু ভালো ভালো চাকরিতে আমরা সেখানে যেতে পারবো। সুতরাং শুধু যাওয়ার জন্য ব্যাকুল হলে চলবে না, এর জন্য নিজের প্রস্তুতিটা যেটা দরকার আমি মনে করি সেটা প্রত্যেকের নেওয়া উচিত। আমরা আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই, যখন মালয়েশিয়া বা অন্য যে কোনো দেশের কর্মীরা যায় তখন তারা অনেক সময় সেখানে হয়রানির শিকার হয়। তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে বেতন দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে এমপ্লয়ার সেটা দেয় না অনেক সময়। তখন তারা আসলে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, কখনো কখনো তাদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়। এইসব ক্ষেত্রে তারা আসলে কমপ্লেইন জানানোর মতো কাকে পেতে পারে? যেটা হয় যে প্রায় বলা হয় যে আমাদের এম্বাসিকে বলা হয়, তারা যথেষ্ট সাড়া দেন না। এম্বাসি পক্ষে সম্ভব না, একটা দেশে একটা এম্বাসিতে কজনই বা মানুষ থাকে, আর একটা দেশে এখানে অনেক লোক থাকে। তো এটাকে আসলে কীভাবে প্রফেশনালি একটা কমপ্লেইন সেন্টার বা কল সেন্টার করা যায় কিনা, এরকম কোনো চিন্তা আসলে করা যায় কিনা সরকার? এটা এখন পর্যন্ত যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে লেবার উইং, হ্যাঁ, এবং মালয়েশিয়াতে আমাদের লেবার উইং আছে এবং তারা আসলে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করছে। কিন্তু এটা ঠিক যে একটা লেবার উইং এর পক্ষে যেখানে 5 লক্ষ শ্রমিক আছে সবার সম্ভব না। এবং আমরা যেটা বলে আসছি সেটা হচ্ছে যে এই শ্রমিকের ওয়েলফেয়ার অথবা রাইটস এটা প্রতিষ্ঠিত করতে হলে এই লেবার উইংকে আরও শক্তিশালী করতে হবে, এখানে আরও হিউম্যান রিসোর্স বাড়াইতে হবে এবং এখানে ফিনান্সিয়াল রিসোর্সও দরকার। এবং আমরা অনেক দিন হলো যেটা বলছি যে এই ওয়েলফেয়ারের জন্য এগুলো করার জন্য সরকারের যতটুকু বাজেট থাকার কথা সেটা নেই, এবং হিউম্যান রিসোর্স বাড়ানোর জন্য যে উদ্যোগগুলো নেওয়ার কথা এখন পর্যন্ত সেরকম উদ্যোগ নেই। কিন্তু যেহেতু মাইগ্রেশন বাংলাদেশের উন্নয়নে একটা অন্যতম ফ্যাক্টর আমাদেরকে কন্ট্রিবিউট করছে, সুতরাং এই জায়গাটাতে গভর্নমেন্টকে খুব ভালোভাবে এইখানে গভর্নমেন্ট যেটা প্রায় হয় যে এখানে প্রশ্ন আসে যে সেক্ষেত্রে যেহেতু সরকারের কর্মী কম, নতুন করে বেশি করে লোক না, জনবল না হোক, ব্যাপারটাকে এরকম করা উচিত, নাকি থার্ড পার্টির কাছে একটা আলাদাভাবে কাজটা দেওয়া উচিত, যে যারা একটা আলাদা সেন্টার থাকবে যারা সরকারের সাথে সাহায্য করবে এবং সরকারের এই একটা প্রজেক্টের মধ্যে কাজ করবে, সেটা কি হওয়া উচিত? বুদ্ধিমানের কাজ হওয়া উচিত কিনা, সেটাকে সেখানে কি দক্ষতা কারো বৃদ্ধি করবে কিনা? সেটা হতে পারে, কিন্তু আমরা যেটা বলে আসছি সেটা হচ্ছে যে এইটাকে পরিচালনা করার জন্য সরকারের একটা অধিদপ্তর করা উচিত, হ্যাঁ, এবং সেই অধিদপ্তরের অধীনে যদি এই জিনিসগুলোকে একটা ওয়েলফেয়ার অধিদপ্তর হতে পারে, হ্যাঁ, যেহেতু ওয়েলফেয়ার বোর্ড আছে, ওয়েলফেয়ার বোর্ডের যে টাকা সেটা দিয়ে অনেক ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কিন্তু এটাকে একটা সেপারেট করতে হবে। এখন যেটা বিএমইটির মধ্যে আছে, এখন যেটা আসলে মন্ত্রণালয়ের মধ্যে আছে, আর তাদের তো অন্যান্য রেসপন্সিবিলিটিগুলো আছে, সুতরাং সেই ক্ষেত্রে তারা হয়তো এটা সময় দিতে পারছে। আমরা যে কথার অভিজ্ঞতার কথা বলি, যখন সরকারি কোনো ব্যবস্থায় যায় তখন কিন্তু সেটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যায়, যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর কি। সেটা আসলে আমরা
মানে থার্ড পার্টির মধ্যে কাজ করতে পারি কিনা, সেটা আসলে আপনি বলছেন যে খুব একটা সুবিধাজনক হবে না। না, আমি সুবিধাজনকের কথা বলছি না, কিন্তু আমাদের আগে একটা দাবি যে সরকারকে সেই ব্যবস্থাটা করতে হবে, এবং দেন যদি এরকম কোনো আছে যে প্রাইভেট সেক্টরে এটা দেওয়া, কিন্তু সেখানে আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা যেন অভিবাসী শ্রমিকের পকেটের টাকায় না হয়, পকেটের টাকা খরচ করতে না হয়, কারণ সেখানে আবার যদি থার্ড পার্টি আসে সেখানে একটা বিজনেস টেন্ডেন্সি কাজ করবে। সার্ভিসে পয়সা বিনিময়ে সার্ভিস পাবে ভালো। পয়সার কেন, অভিবাসীরা তো রেমিটেন্স কন্ট্রিবিউট করছে, দেশের উন্নয়নে তাদের এত বড় ভূমিকা আছে, সুতরাং তারা রেমিটেন্স পাঠাচ্ছে, আবার তারা তাদের সার্ভিসের জন্য এটা করবে, তাহলে তো হবে না। সরকারকে ওই জিনিসটা ভাবতে হবে। জনাব শাকিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।